ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। তোলাবাজি ভাইরাসে সাসপেনশনের ভ্যাকসিন। দলের বিশৃঙ্খল কর্মীদের জন্য এবার কড়া পদক্ষেপ। বিজেপিতে এবার 250 জন কর্মীকে শোকজ। তোলাবাজি দুর্নীতির অভিযোগে 22 জনকে সাসপেন্ড। রাজ্য সভাপতি সহ তোলাবাজিতে আগেই সরব হন বিজেপি নেতৃত্ব। শহরের থানাগুলিতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী। বন্দর এলাকা এবং ইকবালপুর থানায় হঠাৎ হাজির শুভেন্দু। খতিয়ে দেখলেন থানার পরিকাঠামো ও দেখলেন নথিও। লালবাজার দমকল বিভাগেও পরিদর্শন মুখ্যমন্ত্রী। পুনর্বিন্যাসে আসন বাড়লে পেতে পারেন টিকিট। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে বৈঠকে এনসিপিআই সাংসদদের আশ্বাস শুভেন্দু অধিকারীর। লোকসভা ভোটে 42 থেকে বেড়ে আসন সংখ্যা হবে 63। হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য এসএসকেএমে মেডিকেলে বোর্ডে যেতে নির্দেশ বিচারপতির। নির্দেশ মানতে নারাজ অভিষেক, খারিজ মামলা। টুলু মণ্ডলের পাথর খাদান দুর্নীতি তদন্তে এবার ইডি। রাজ্য পুলিশের কাছে এফআইআর এর সমস্ত নথি চাইল ইডি। পাথর দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে মনে করছেন ইডি আধিকারিকরা। বীরভূমে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে এসটিএফ এর তল্লাশি। ব্যবহার হলো মেটাল ডিটেক্টর। মিলল না টুলুর শ্যালক মিন্টু শেখের হদিশ। পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ। জঙ্গি যোগে হাওড়া থেকে ধৃত আদিত্য সিংকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। আদিত্যকে নিয়োগ করেছিল হামিম মণ্ডল। উমেশ রাইয়ের ছেলেকে অপহরণের জন্য নিয়োগের পরিকল্পনা ছিল হামিমের, খবর এসটিএফ সূত্রে। রাজ্যে আবারও কারি কারি টাকা উদ্ধার। এবার পশ্চিম বর্ধমানে নগদ 48 টাকা উদ্ধার করল পুলিশ। অজয় নদীর ধারে পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার টাকা। পরিত্যক্ত ইটভাটায় কিভাবে কারি কারি টাকা তদন্ত করে দেখছে পুলিশ। বিজেপির দখলে এবার নদিয়া জেলা পরিষদ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন বিজেপির প্রণতি বিশ্বাস। প্রণতির সমর্থনে তৃণমূলের 15 জন সদস্যের ভোট। 2রা জুলাই অনাস্থা ভোটে পরিষদের সভাপতি অপসারণ হয়। কলকাতা ছাড়লেন তসলিমা নাসরিন। 6 দিন সফরের পর বুধবার কলকাতা ছাড়লেন লেখিকা। কলকাতায় এসে খুব ভালো লেগেছে। অক্টোবরে আবারও আসবো বললেন তসলিমা। বাংলাদেশে ফিরতেও চাই বলে মন্তব্য। জুলাই বিপ্লব কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। কিছু গোষ্ঠী ছাত্রদের ভুল বুঝিয়ে হিংসার পথে নিয়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা। ইউনূস সরকারকে আক্রমণ হাসিনা, জাতির ইতিহাস মুছে ফেলতে চেয়েছেন ইউনূস। নিম্নচাপের জেরে সকাল থেকে টানা বৃষ্টি। দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি। বৃষ্টির জেরে কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের 5 জেলায়। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলা উঠল কণ্ঠেশ্বরের নমুনা সংগ্রহ মামলার প্রসঙ্গেও। কণ্ঠেশ্বরের নমুনা দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছিলেন না অভিষেক, সওয়াল এএজি রাজদীপ মজুমদারের। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশের হাসপাতাল ছাড়া অন্যত্র চোখের চিকিৎসা করাতে গড়রাজি। এরপরই মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সাংসদের চোখের চিকিৎসকের নথি নিয়েও অসন্তোষ প্রকাশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়ে দেওয়ার পরে অভিষেকের চোখের চিকিৎসা সংক্রান্ত মামলা বুধবার উঠেছিল কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবী রেবেকা মাম্মন জন আদালতের সওয়ালে বলেন, এফআইআরে উল্লেখ 4টি অপরাধ জামিন অযোগ্য। অভিষেক আগেও বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন, কোনো সমস্যা হয়নি। ইডির মামলা এবং অন্যান্য ক্ষেত্রেও অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। মোট 12 বার বিদেশে গিয়েছে। তিনি একজন সাংসদ, তাঁর স্ত্রী ও 2 সন্তানও রয়েছে এখানে। এমন সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, এখানে মূল বিষয় হলো চোখের চিকিৎসা হওয়া প্রয়োজন। কলকাতায় থেকেও এর চিকিৎসা করা সম্ভব। আমি এসএসকেএম এর চক্ষু বিভাগকে অভিষেকের চোখের অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিতে পারি। চিকিৎসকরা যদি জানান চিকিৎসা বিদেশেই সম্ভব, তাহলেই অনুমতি দেব। আগামীকাল চিকিৎসকদের কাছ থেকে রিপোর্ট প্রয়োজন। তৃণমূল সংসদের আইনজীবী জানান, অভিষেকের চোখে গুরুতর সমস্যা রয়েছে। সাম্প্রতিক আক্রমণের পর অস্ত্রোপচারের জন্য চোখের অবস্থান পরীক্ষা করা প্রয়োজন। আমি আমার চিকিৎসকদের কাছেই চিকিৎসা করাতে চাই।
তিনি একজন নামী নিউরো অপথ্যালমোলজিস্ট। বিচারপতি বলেন, কোনো রেজিস্ট্রেশন নম্বর বা অন্য কিছু দেওয়া হয়নি। চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর কি? অভিষেকের আইনজীবী জানান, চিকিৎসকদের দেওয়া কোনো নথি ভুয়ো নয়। পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, কোনো রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই? বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, ফৌজদারি মামলাও রয়েছে। অভিষেকের আইনজীবী রেবেকা বলেন, সেই কারণেই 1 মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাইছে। বিচারপতি জিজ্ঞেস করেন, তাহলে আপনারা চক্ষু বিভাগে যাবেন না? জবাবে অভিষেকের আইনজীবী রেবেকা সরাসরি জানান, না, যাবেন না। অপর আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় জানান, আমরা সবসময় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি। এমন বক্তব্য শুনে আদালত কক্ষে উপস্থিত এএজি রাজদীপ মজুমদার বলেন, কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ মামলায় সহযোগিতা করেননি অভিষেক। এরপরেই মামলা খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রশ্ন উঠছে, বিদেশ যেতে কেন এত আগ্রহী অভিষেক? চোখের চিকিৎসা কি নিহাতি বাহানা? আদালত যে বাংলার মানুষের কথা বুঝতে পেরেছেন, আর কেনই বা বুঝতে পারবেন না? আজকে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন মমতা ব্যানার্জি, আজকে সাদা নীল রং করে দিয়েছেন, সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছেন। সেখানে যদি বাংলার 11 কোটি মানুষ চিকিৎসা করাতে পারবে, তাহলে সে অভিষেক ব্যানার্জি যুবরাজ যেহেতু তিনি চিকিৎসা করাতে পারবেন না, তাকে বিদেশ যেতে হবে। একটা বিছানাতে 2টো পেশেন্ট 3টে পেশেন্ট চিকিৎসা করাবে। 15 বছরে হেলথের কোনো ডেভেলপমেন্ট করতে পারলেন না। আমরা আয়ুষ্মান ভারত করে দেবো, আপনার জন্য একটা সিঙ্গেল বেড ব্যবস্থা করে দেবো, আপনাকে কারোর সাথে শেয়ার করতে হবে না। আর আপনার ওই সেবাশ্রয়ের মতো হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে পা কাটা গেছে, অন্তত সেই ব্যবস্থাটাও সেই রকম জিনিসও হবে না। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 16টি এফআইআর এবং ব্ল্যাঙ্কেট প্রোটেকশন মামলার শুনানি হবে শুক্রবার। এছাড়া ভবানীপুর থানা, কালীতলা থানা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলি বিবেচনা করা হবে বৃহস্পতিবার। নিউজ টাইম। চোখের চিকিৎসার প্রেসক্রিপশনে নেই চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার। প্রশ্নের মুখে চিকিৎসা সংক্রান্ত বিশ্বাসযোগ্যতা। সই জাল কাণ্ডে নাম জড়ানোর পরেই কি এবার নাম আসতে চলেছে ভুয়ো প্রেসক্রিপশনেও? উঠছে প্রশ্ন। কেন বারবার বিদেশ যাত্রা অভিষেকের? শুধুই কি চোখের চিকিৎসা, নাকি নেপথ্যে বড় কিছু? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পরে একাধিক প্রশ্ন উঠছে। বুধবারের শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর দেখতে পান। কেন রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ নেই, এমন প্রশ্ন তোলেন বিচারপতি। আর এখান থেকেই একাধিক প্রশ্ন উঠছে। আমেরিকার হপকিন্স হাসপাতালে যে নামী নিউরো অপথ্যালমোলজিস্টকে দেখান অভিষেক, তিনি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালেও রোগী দেখেন, কিন্তু সেখানে না দেখিয়ে কেন আমেরিকায় চিকিৎসা? তাহলে কি চোখের চিকিৎসা আসল কারণ নয়? চোখের চিকিৎসার অছিলায় বিদেশ যাওয়ার চেষ্টা, পালানোর চেষ্টা? কেনই বা প্রেসক্রিপশনে উল্লেখ থাকবে না সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার? কোনো সাধারণ চিকিৎসকের প্রেসক্রিপশনে যেখানে রেজিস্ট্রেশন উল্লেখ থাকে, সেখানে এরকম একজন নামী চক্ষু বিশেষজ্ঞের প্রেসক্রিপশনে কেন নেই রেজিস্ট্রেশন নম্বর? পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথা কিছু নয়, আমি যাব না। আপনারা এখানে যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাচ্ছেন, যে প্রেসক্রিপশন জমা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নেই কেন? দিস ইজ আ ভেরি ভ্যালিড পয়েন্ট। যে ফর্জারিতে উনি বা ওই যে সেট আপ আর কি, ওনাকে একা বলে তো লাভ নেই। যে অভয়ারণ্যে উনি অবাধ বিচরণ করেছেন, সেই অভয়ারণ্যের যে নেক্সাস, এখন এইটাও প্রেসক্রিপশনটাও জাল কিনা কে হচ্ছে গ্যারেন্টি করবে? স্বস্তিদায়ক রায়। কারণ উনি যদি কোনোভাবে চলে যেতে পারেন, যদি আর না ফেরেন, যা হয়েছে এবং যা প্রতিদিন নতুন করে আনার্ট হচ্ছে, এগুলোর ক্ষেত্রে ওনার উপস্থিতিটা খুবই জরুরি। এবং এর আগেরও অভিজ্ঞতা হচ্ছে, বিজয় মালিয়ার মতো এমপিকে আমরা জানি, তৎকালীন এমপি ওই লাল পাসপোর্টের সাহায্যে। ওয়াকিবহাল মহল মনে করছে, দুর্নীতি মামলাগুলো ছাড়াও সম্প্রতি একাধিক ফৌজদারি মামলা রয়েছে অভিষেকের বিরুদ্ধে। এই আবহে অভিষেকের দেশত্যাগের আবেদন তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। অনেকেই মিল পাচ্ছেন পলাতক লিকার ব্যারন বিজয় মালিয়ার সঙ্গে। ঘটনাচক্রে বিজয় মালিয়াও সাংসদ ছিলেন।
তারও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে। এই আবহে কলকাতা হাইকোর্টের এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে অভিষেকের চোখ দেখানোর পরামর্শ তাৎপর্যপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু বাড়ির অনতি দূরের এসএসকেএম এ যেতেও আপত্তি তৃণমূল সাংসদের। প্রশ্ন উঠছে কেন? কি চাইছেন আমরা জানি না। দেখুন, এখানে ধরা পড়ে যাবে, চোখে কোনো অসুবিধা নেই, মিথ্যে কথাটা ধরা পড়ে যাবে। একটা কণ্ঠস্বরে স্যাম্পল দিতে সে 5 বছর সময় কাটিয়ে দিল। চোখ দেখানোর ভাঁওতাবাজি জনগণ ধরে ফেলেছে, বিচার বিভাগ ধরে ফেলেছে। এখন যদি এসএসকেএমে যাওয়া যায়, আমরা সাইন্টিফিক্যালি বলে দেবো না হয়তো চোখে কিছু নেই, সেই জন্য হয়তো উনি ভয় পাচ্ছেন। আর চোখে যদি সত্যি কিছু থেকে থাকে, প্রত্যেক রোগীকে আমরা সম্মান দিই। সে তো যে কোনো ডাক্তারবাবু লিখতে পারে যে আপনি, উনি বলেছেন আমি বাইরে যাবো, বলেছে ঠিক আছে বাইরে যেতে পারেন। ডাক্তারবাবুর কোনো দোষ নেই, কি দোষ আছে? উনি তো আর লিখে দেননি এই চিকিৎসাটা বাইরে ছাড়া হবে না, লিখেছে কি? তাহলে তো বিচার বিভাগ বলেই দিত বাইরে যেতে হবে। কোনো ডাক্তারবাবু লেখেনি এটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ হবে না। উনি ওখানে লিখেছেন যে ওনার যে রোগী উনি বাইরে গিয়ে চিকিৎসা করাতে চান, তো উনি বলেছেন ফিট ফর এয়ার ট্রাভেল, ইন্টারন্যাশনাল ট্রাভেল ফর মেডিকেল পারপাস। খারাপ কি লিখেছে? এই আবহে মুখ খুলেছে কালীঘাট পন্থী তৃণমূল। ঋতব্রতর বক্তব্য টেনে কালীঘাট মনে করছে বিরোধী দলনেতাকে যেভাবে আশ্রয় দিয়েছিল তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুল ছিল। লোকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জীবনে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে, এত বড় অকৃতজ্ঞ কেউ হতে পারে? অভিষেকের সব ব্যাপারে আমিও একমত নই, আমার সব ব্যাপারে অভিষেকও একমত নয়, কিন্তু তার জন্য আমাকে যদি কেউ দুঃসময়ে আমাকে রাজনৈতিকভাবে সাহায্য করে থাকে, আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করে একেবারে মানে এত বড় বীরত্ব আমি দেখাবো? অনৈতিক কাজ করছে, এই বালিশটাটা অনৈতিক কাজ করছে। ওর রেপ কেস জানার পরেও ওর ভার্সনকে বিশ্বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছিল, বাট প্রোটেকশন দিয়েছিল। দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগে বিদ্ধ কালীঘাটপন্থী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার উপর ভোট পর্বে ডিজে মন্তব্য কিংবা ভোট পরবর্তী সই জাল কাণ্ডেও নাম জড়িয়েছে অভিষেকের। এবার কি তাহলে প্রেসক্রিপশন দুর্নীতিতেও নাম জড়ালো তা? উঠছে প্রশ্ন। নিউজ টাইম। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে তোলাবাজির অভিযোগে দলের কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বিজেপি। 22 জন কর্মীকে সাসপেন্ড করার পাশাপাশি 250 জন কর্মীকে শোকজ করেছে বিজেপি। 15 বছরে তৃণমূল দলের কর্মী নেতাদের বিরুদ্ধে অসংখ্য তোলাবাজির অভিযোগ উঠেছে। তৃণমূলের বহু সাধারণ কর্মীও তোলাবাজির ফলে কোটিপতিও হয়ে গেছেন। বিধানসভা নির্বাচনে তারই বিরুদ্ধে ভোট দিয়ে রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছে। অথচ ক্ষমতায় আসার কয়েকদিন পরেই বিজেপিরই কিছু কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। সাবধান করার পর এবার অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বিজেপি। অভিযোগ পাওয়ার পর দলের 250 জন কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর মধ্যে 102 জন কর্মী এখনো পর্যন্ত জবাব দিয়েছেন। এদের মধ্যে 80 জন কর্মীর জবাব সন্তোষজনক বলে মনে হয়েছে। 22 জন কর্মীর জবাব গ্রহণযোগ্য বলে মনে হয়নি। এই 22 কর্মীকে দল থেকে সাসপেন্ড করা হলো। দুদিন আগেই পশ্চিম বর্ধমানের জামুরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে বালি বোঝাই ট্রাক থামিয়ে টাকা তুলছেন এক বিজেপি কর্মী। শুধু ওই জামুরিয়াই নয়, নানান অঞ্চল থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। দুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বীকার করে নেন, তোলাবাজি সম্পূর্ণ বন্ধ করা যায়নি। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন মধু আছে। তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। কটাক্ষ করেছেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আমি বিজেপির এমন পরিবার বলে দিতে পারবো, যা অভিযোগ পাচ্ছিলাম, পরিবারের 4 জন চারদিকে যাচ্ছেন, 4 জনই বলছেন এত দাও। গোটা রাজ্যে একাংশের বিজেপি, নিশ্চয়ই সবাই নয়, যেভাবে তোলাবাজি করছেন, আরে তৃণমূলকে বলছেন মামলা দিয়ে দেবো, মিথ্যা মামলা দিয়ে দেবো, আগে এত টাকা চাই। আর তৃণমূলের যে কয়েকজন তোলাবাজিতে নাম করেছিল তাদের কাছ থেকে আবার তোলা তুলছে, মানে ডবল ডেকার তোলাবাজ। এবার আর শুধু কটাক্ষ নয়, কড়া ব্যবস্থায় নিল শাসক দল। গত 15 বছরে এই ছবি একবারের জন্যও দেখা যায়নি, বরং অভিযোগ উঠেছে তোলাবাজির টাকা চেন সিস্টেমে পৌঁছে যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। তৃণমূলের বিবেক ভোটে বাজিমাত বিজেপির। মাত্র 6 জন সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল গেরুয়া শিবিরের। নতুন জেলা সভাপতি হয়ে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন গড়ার বার্তা প্রণতি বিশ্বাসের। এই জয়কে তৃণমূলের দুর্নীতির প্রতিফলন বলে দাবি বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। উল্টো চিত্র পুরুলিয়ায়। জেলা সভাপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে গড়হাজির জেলা পরিষদের সদস্যদের। নদিয়া জেলা পরিষদে মাত্র 6 সদস্য নিয়ে বাজিমাত করল বিজেপি। তৃণমূলের বিবেক ভোটে জেলা পরিষদ দখল করল রাজ্যের বর্তমান শাসক দল। নতুন সভাধিপতি হলেন প্রণতি বিশ্বাস। কি করে সম্ভব হলো? বর্তমানে 52 আসন বিশিষ্ট নদিয়া জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা 6, বাকি সবাই ঘাসফুল শিবিরের। বুধবার সভাধিপতি নির্বাচনে বিজেপির সমস্ত সদস্য উপস্থিত থাকলেও তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন মাত্র 15 জন। তারা বিজেপি প্রার্থী প্রণতি বিশ্বাসকে সমর্থন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। এই জয়ের পর উচ্ছ্বাসে মেতে ওঠে গেরুয়া শিবির। সেই সঙ্গে স্বচ্ছ প্রশাসনের বার্তা দিয়েছেন নবনির্বাচিত জেলা সভাধিপতি। দুর্নীতির বিরুদ্ধে জয় হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ যাতে সুস্থভাবে মানুষ পরিচালনা করতে পারে। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যেভাবে দুর্নীতি হচ্ছিল আপনারা দেখেছেন যে 2023 সালে যে দুর্নীতি হয়েছিল, আমাদের প্রত্যেকটা মেম্বার আমরা জয়ী মেম্বার ছিলাম, কিন্তু আমাদের সেই জায়গাটা জোর করে সার্টিফিকেটগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কয়েকটা মেয়ে শুধু আমরা জিতেছিলাম, 6 জন। তা আজকে তারা হয়তো যারা মেম্বাররা ছিলেন, আমাদের এমপি সাহেব আমাদের আবেদন করেছিলেন যে আমাদের যারা আমাদের আগামী দিনে সুশাসনের পক্ষে যারা আমাদের পাশে থাকবে তারা যেন আমাদের ভোট দেয়। হ্যাঁ, বিবেক ভোট চেয়েছিলেন, সে যাদের ইচ্ছা হয়েছে তারা আমাদের সাপোর্ট করেছে। জেলা পরিষদের রাজনৈতিক পালাবদল নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যে অনাস্থা তৈরি হয়েছিল তারই প্রতিফলন এই ফল বলে মনে করেন তিনি। মূল বিষয় আমরা দেখলাম যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিতে বিরুদ্ধে অনাস্থা এনেছে। বিপক্ষ যারা আমাদের, তারা নিজেরা প্রার্থী দেওয়ারই সাহস করতে পারেনি। যারা হাজির হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারা ভোট দিয়েছেন এবং তারা সমর্থন দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক রং দেখে নয়, নদিয়া জেলার উন্নয়নের জন্য। এমনিতেই চৈতন্যের জেলা, তাই এখানে হিংসা মুক্ত সকলের জন্য চৈতন্যদের যেমন সমান দৃষ্টিতে দেখতেন, আমরাও আগামী দিনে প্রশাসন সেইভাবেই উন্নয়নের দৃষ্টিতে একদম কোনো রাজনৈতিক রং না দেখে সবকা সাথ সবকা বিকাশের কাজ আমরা করে যাব। নদিয়ার উল্টো চিত্র পুরুলিয়ায়। সেখানেও জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূলের একাংশ। অনাস্থা নিয়ে বুধবার ভোটাভুটির কথা থাকলেও
গড়হাজির ছিলেন তৃণমূল ও বিজেপির সকল সদস্য। ফলে সাময়িক স্বস্তি পেলেন বর্তমান জেলা সভাধিপতি। বৃহস্পতিবার জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে ভোটাভুটির কথা। এবারও কি গড়হাজির থাকবেন সদস্যরা? সেদিকে তাকিয়ে সকলে। নিউজ টাইম। এনসিপিআই এর 20 জন সাংসদের ভবিষ্যৎ কোন পথে? লোকসভায় পৃথক দলের স্বীকৃতি মিলবে? এনডিএ কে সমর্থন করার পরেও 2029 সালে লোকসভার ভোটে তাদের টিকিট দেবে এনডিএ? মঙ্গলবার রাজধানীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে অনেক প্রশ্নেরই উত্তর হাতে নগদ পেয়ে গেলেন এনসিপিআই সাংসদরা। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছেন 20 জন সাংসদ। এনডিএ কে সমর্থন করছে এনসিপিআই, কিন্তু 2029 সালে তাদের ভবিষ্যৎ কি হবে? বিজেপি কি প্রার্থী করবে তাদের, নাকি একই সঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করতে হবে ভোটে? অনেক এনসিপিআই সাংসদই চিন্তিত ছিলেন তাদের ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে মঙ্গলবারের বৈঠক অনেকটাই অক্সিজেন দিয়েছে এনসিপিআই সাংসদদের। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন আসন পুনর্বিন্যাসের পর পশ্চিমবঙ্গ থেকে লোকসভা আসন 42 থেকে বেড়ে 63 হবে, অর্থাৎ 21টি আসন বাড়বে। সেক্ষেত্রে এনসিপিআই সাংসদদের 2029 সালে ভোটে টিকিট পেতে অসুবিধা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লোকসভায় মহিলা বিলের সঙ্গেই আসন পুনর্বিন্যাসের সংস্থান রয়েছে। ওই বিল পাস করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন। সেক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভায় 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন। এই মুহূর্তে বিজেপির লোকসভায় বা রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নেই। সংখ্যাগরিষ্ঠতার জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন। শিবসেনা উদ্ধব গোষ্ঠী থেকে 6 সাংসদ শিন্ডে গোষ্ঠীতে এসেছেন, কিন্তু সেই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর সঙ্গে যুক্ত হবে এনসিপিআই এর 20 সাংসদের সমর্থন, কিন্তু এনসিপিআই আলাদা স্বীকৃতি পাবে কিনা তা নির্ভর করবে শিবসেনা সাংসদদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। পরিস্থিতি অনুকূল থাকলে শীতকালীন অধিবেশনেই মহিলা বিল ফের সংসদে পেশ হওয়ার সম্ভাবনা। বিল আইনে পরিণত হলে বর্ধিত আসনের ভিত্তিতেই 2029 সালের ভোট হবে। তবে এরপরেও বেশ কিছু প্রশ্ন থাকছে। 20 সাংসদ কি এনসিপিআই দলের প্রতীকেই লড়াই করবেন, নাকি এর মধ্যে বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই? উত্তর অনেকটাই নির্ভর করবে আগামী দিনে বিজেপির 2/3 সংখ্যাগরিষ্ঠতার ওপর। নিউজ টাইম। টুলুর শ্বশুর বাড়িতে হানা পুলিশে 6 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি টুলুর শ্বশুর বাড়ি সম্পর্কিত এক আত্মীয়ের বাড়িতেও। টুলুর শ্যালক মিন্টু শেখের খোঁজে তল্লাশি। অস্বস্তি আরও বাড়তে চলেছে টুলুর। পাথর দুর্নীতির তদন্তে নামতে চলেছে ইডি। হদিশ নেই টুলুর, কোথায় আছে তাও অজানা। এই অবস্থায় টুলুর সম্পত্তি, ব্যবসা, লেনদেনের হদিশ পেতে পুলিশের নজর টুলুর শ্বশুর বাড়িতে। তল্লাশি টুলুর শ্বশুর বাড়ি সম্পর্কিত এক আত্মীয়র বাড়িতেও। হঠাৎ করে ওনারা এসছেন 15 জন, গেট খুলে ওরা ঢুকে পড়লো আমার বাড়িতে। আমি তো দেখলাম কী ব্যাপার, কিসের জন্য এসছে। আমি কিছু জিজ্ঞাসা করিনি। ওনারা বললেন, ঢুকেই আমাকে বললেন যে আপনার বাড়ি সার্চ করবো। মনে করুন, আমি প্রত্যেকটা রুম খুলে দেখিয়ে দিলাম, আলমারিগুলো খুলে দেখিয়ে দিলাম, খাটের যে বক্স খাট আছে সেগুলো খুলে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমার আরও আদার্স যে গোডাউন আছে সে গোডাউনগুলোও খুলে দেখিয়ে দিলাম। হ্যাঁ, কি ব্যবসা করেন? আমি ধানের ব্যবসা করি। হ্যাঁ, তো আমার কাছে কিছু পাইনি। হ্যাঁ, ওরা অনেকক্ষণ ধরেই আমার বাড়িতে দেখলো। হ্যাঁ, কিছু পাইনি। পুলিশ সূত্রে খবর, টুলুর মতো তার শ্যালক মিন্টু শেখেরও পাথরের ব্যবসা, তার ডাম্পারও রয়েছে। তদন্তকারীরা মনে করছেন দুজনের ব্যবসা একই ধরনের হওয়ায় টুলুর সঙ্গে মিন্টুর যোগাযোগ থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক সূত্রে দুজনের মধ্যে লেনদেন হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এই সূত্রে মিন্টুর খোঁজে টুলুর শ্বশুর বাড়িতে তল্লাশি পুলিশের। বুধবার সকাল 9:20 নাগাদ পারুয়ে টুলুর শ্বশুর বাড়িতে যান তদন্তকারীরা। ঘিরে ফেলা হয় পুরো বাড়ি, শুরু হয় তল্লাশি। তবে হদিশ মেলেনি মিন্টু। সূত্রের খবর, চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন তিনি। এর মধ্যে মিন্টুর সংস্থার ম্যানেজারকে আটক করে টুলুর শ্বশুর বাড়িতে নিয়ে যান তদন্তকারীরা। তাকে নিয়ে তল্লাশি চালানো হয়। খতিয়ে দেখা হয় নির্মীয়মান একটি শৌচালয়, এজন্য নিয়ে যাওয়া হয় মেটাল ডিটেক্টর। বীরভূমের টুলুমণ্ডল কাণ্ডে নয়া মোড়। বীরভূমের টুলুমণ্ডলের শ্বশুর বাড়ি এই পাড়ুই এলাকাতে এখন তল্লাশি চলছে। যে তল্লাশিতে এখনো পর্যন্ত সে ধরনের কিছু তথ্য পাওয়া গেছে কিনা সেটাই সন্দিহান। যদিও এসটিএফ এবং বীরভূম পুলিশের তৎপরতা রয়েছে এই বাড়িতে। 6 ঘন্টারও কিছু বেশি সময় তল্লাশি চালায় পুলিশ, তবে কিছুই মেলেনি, দাবি টুলুর শ্বশুর মোহাম্মদ নুরুল হকের।
ওরা খবর নিয়ে দেখলো যে সমস্ত ঘর বাড়ি আলমারি ফার্মের সমস্ত গদি ফদি উল্টি মাছ সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। কি কি খোঁড়াখুড়ি করেছে? হ্যাঁ, খোঁড়াখুড়ি করেছে কোনো? খোঁড়াখুড়ি করেছিল, একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। কি ব্যবসা ছিল আপনাদের? আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। একদিকে পুলিশের তল্লাশির মধ্যে বিপদ আরও বাড়ছে টুলুর। খাদান দুর্নীতির বিরুদ্ধে এবার তদন্তে নামতে চলেছে ইডি। রাজ্য পুলিশের কাছে টুলু সংক্রান্ত নথিপত্র চেয়ে পাঠিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন পাথর দুর্নীতির টাকা বিদেশেও গিয়ে থাকতে পারে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, টুলু কি একাই পাথর দুর্নীতির কিংপেন? একই চোখে মুখ খুলেছে বিরোধী দলনেতা ও কংগ্রেসও। সবাই জানে লুট হয়, কিন্তু প্রশাসন জানে না, কারণ প্রশাসন দালালি করে। সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, টুলু মণ্ডলের ধান্দার যারা ভাগ খেয়েছে, তারা কারা সেটা খুঁজে বার করুক। এটা বাংলার মানুষ জানতে চাইছে। বলছে যে এই লাফালাফি করো না, টুলুর বিরুদ্ধে বেশি লাফালাফি করো না। তাহলে ক্যামাক স্ট্রিটের বড় ভয়ে যিনি আছেন, আর ক্যামাক স্ট্রিট যার বড় ভয়ে আছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তো স্বাভাবিকভাবে টুলু মণ্ডল, আমি আবার বলেছি দেখুন, টুলু মণ্ডল একটা নাম। এই যে চার্টার্ড মাফিয়ার যে নেক্সাস, সেই নেক্সাসের একজন অংশ, সে একটা গোটা পাহাড় কিনে নিয়েছে উত্তরবঙ্গে, মানে লিজ নিয়েছে, কেনাই হলো আর কি। 99 বছর, 199 বছর কিছুই করে না, শুধু সমাজসেবী আর কি। একের পর এক আত্মীয়র বাড়িতে তল্লাশি। শ্যালক মিনার মণ্ডল গ্রেফতার হলেও গা ঢাকা দিয়ে রয়েছেন টুলু। অজ্ঞাতবাসে থেকেই রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন টুলু মণ্ডল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুক্রবার মামলার শুনানি হতে পারে। বিভিন্ন লেনদেনে হয়েছে টুলু মণ্ডলের চালকের সঙ্গে টুলুর ব্যবসায়িক যোগাযোগ, যার ফলে সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে এসটিএফ আধিকারিক এবং রাজ্য পুলিশ। বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম। বাংলাদেশ নিয়ে আক্ষেপের সুর তসলিমা নাসরিনের গলায়। দেশে ফিরতে চাইলেও দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। আপাতত ফেরার কোনো উপায় নেই বলেও জানিয়েছেন। সেই সঙ্গে কলকাতার ভালোবাসার প্রসঙ্গও তুলে ধরেছেন বিদায় বেলায়। কলকাতা ছাড়ার আগে বাংলাদেশ নিয়ে আক্ষেপের সুর লেখিকা তসলিমা নাসরিনের গলায়। তিনি কি বাংলাদেশে ফিরতে চান? 5 দিন শহরে কাটিয়ে ফিরে যাওয়ার সময় দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা জানিয়েছেন 32 বছরের নির্বাসন কাটিয়ে অবশ্যই বাংলাদেশে ফিরতে চান তিনি, কিন্তু তাকে ফিরতে দেওয়া হয় না বলে আক্ষেপ করেছেন। তার বাংলাদেশের পাসপোর্টও সরকার রিনিউ করে না বলে অভিযোগ করেছেন। সুইডিশ পাসপোর্ট থাকলেও ভিসা দেওয়া হয় না বলে দাবি করেছেন। অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না, এই জন্য যে যাই না তা তো নয়। নিজের দেশে ব্রাত্য থাকলেও কলকাতা যেভাবে তাকে বরণ করে নিয়েছে তাতে মুগ্ধ তসলিমা। 5 দিনের কলকাতা সফরকে ভালো স্মৃতি বলে আখ্যা দিয়েছেন। আবার ভারতে আসবেন বলে জানিয়েছেন। বইমেলায় আসবেন বলেও জানান। খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে। আবার কবে আসতে চাই? আবার শীঘ্রই আসবো, অক্টোবরে কথা আছে, অথবা জানুয়ারিতে। আর বইমেলায় তো আসবোই। পুজোয় আসবেন? পুজোয় বোধহয় আসা সম্ভব হবে না, অন্য দেশে থাকবো। তো যখনই কলকাতা ডাকবে আমি আসবো। 2007 সালে দ্বিখণ্ডিত উপন্যাসের জন্য লেখিকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল তৎকালীন বাম সরকার। প্রায় 19 বছর পর শুভেন্দু অধিকারী সরকারের আমলে কলকাতায় এসেছেন তিনি। এজন্য বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেখিকা। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।